বর্ষায় খানাখন্দ বেড়েছে রাজধানী থেকে বেরুবার বেশ কটি মহাসড়কে। ঈদে ঘরমুখো মানুষের নির্বিঘ্ন যাত্রা নিয়ে সংশয়, বেহাল দশা চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কেরও। ঢাকা বরিশাল নৌপথে ঈদে ঘরমুখো যাত্রীদের লঞ্চের কেবিনের আগাম টিকিট বিক্রি 10 সেপ্টেম্বর থেকে চলবে 15 সেপ্টেম্বর পর্যন্ত। বুকিং দেওয়া যাবে অনলাইনেও। প্রথম শ্রেণীতে ভর্তি পরীক্ষা না নিতে সব স্কুল কর্তৃপক্ষের প্রতি প্রধানমন্ত্রীর নির্দেশ। বললেন, বইয়ের বোঝায় শিক্ষার প্রতি অনীহা সৃষ্টি করা যাবে না। সারা দেশের মাধ্যমিক বিদ্যালয়ে একযোগে বার্ষিক পরীক্ষা শুরু 29 নভেম্বর। কক্সবাজারের টেকনাফে 3টি শিক্ষা প্রতিষ্ঠানে এখনো পৌঁছেনি 9 বিষয়ের বই। এবং আগামীতে আর কোনো বেতন কমিশন গঠন করা হবে না, বললেন অর্থমন্ত্রী। আলাদা গ্রেডের দাবিতে সারা দেশে পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কর্মবিরতি। বাংলা সময়ের সঙ্গে আছি আমি সজল দাস এবং আমি ফাহমিদা মটুসি। বর্ষা মৌসুমে খানাখন্দ বেড়েছে রাজধানী থেকে বেরোবার বেশ কটি মহাসড়কে। এ অবস্থায় কোরবানির ঈদে ঘরমুখো মানুষের যাত্রা কতটা নির্ঝঞ্ঝাট হবে তা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। তবে কর্তৃপক্ষের আশ্বাস, ঈদের আগেই সংস্কার হবে ঢাকা থেকে বেরোবার সবকটি পথ। যদিও বিশেষজ্ঞরা বলছেন, মহাসড়কের মোড় বা সংযোগ স্থানগুলোতে যতদিন ওভারপাস নির্মাণ করা না হচ্ছে ততদিন এসব মোড়ে দীর্ঘ যানজটের আশঙ্কা থেকেই যায়। আশরাফুল ইসলামের ছবিতে বিস্তারিত আতিকুর রহমান রিপোর্ট, তমালের রিপোর্টে। গাজীপুর চৌরাস্তা। গেল বর্ষায় এ পথে তেমনভাবে খানাখন্দকের সৃষ্টি হয়নি, কিন্তু যানজটের এ ছবি এ মোড়ের নিত্যসঙ্গী। আর তাই জনদুর্ভোগ কমাতে গত 1 বছর ধরেই প্রতিদিন মাইকিং করে কিংবা লাঠি হাতে যানজট কমানোর চেষ্টা করছে গাজীপুরের কমিউনিটি পুলিশ। স্বাভাবিক সময়ে যদি এই অবস্থা হয়, তাহলে উৎসবের সময় এই রাস্তায় কি দুর্ভোগ নামে তা সহজেই অনুমেয়। ঢাকা মাওয়া রুটের পোস্তগোলা ব্রিজে ওঠার মুখেই পড়তে হচ্ছে খানাখন্দকের কবলে। কিছু জায়গায় মেরামতের চেষ্টা চললেও তা অনেকটাই চলছে জোড়াতালির মধ্য দিয়ে। অন্যদিকে 4 লেন প্রকল্পের কাজ পুরোপুরি শেষ না হওয়ায় হানিফ ফ্লাইওভারের সুখ অনেকটাই কেড়ে নিতে পারে ঢাকা চট্টগ্রাম রুট। কর্তৃপক্ষের আশ্বাস, ঈদের আগেই সংস্কার কাজ শেষ হবে বেশ কটি পথে। ঈদের আগে আমাদের বিশেষ করে ঢাকা থেকে বেরিয়ে যাওয়া বা ঢাকায় প্রবেশ করার সব রাস্তায় আমরা চেষ্টা করতেছি সংস্কার করার জন্য। যদিও এই পরিবহন বিশেষজ্ঞ বলছেন ভিন্ন কথা। তার মতে, ফি বছর সড়কগুলোর মেরামতের কাজে যেন হাত দিতে না হয়, সেজন্য এগুলো করতে হবে টেকসই মানের এবং অবকাঠামো হতে হবে বিজ্ঞানসম্মত উপায়ে। আসলে কিন্তু রাস্তার ক্যাপাসিটি অনেক, কিন্তু এই রাস্তার ক্যাপাসিটিটা খেয়ে ফেলে জাংশন। এই জাংশনগুলি হাইওয়েতে কখনো একতলে থাকার কথা নয়। সুতরাং সেখানে দিতে হবে গ্রেড সেপারেশন, একটা নিচে থাকবে একটা উপরে থাকবে। আমরা 2 লেনের রাস্তাকে 4 লেন করি, 4 লেনেরটাকে 6 লেন করি, 6 লেনেরটাকে 8 লেন করছি কাঁচপুর থেকে যাত্রাবাড়ি পর্যন্ত। কিন্তু কাঁচপুরের মোড়ে যেই জায়গা আসলে কজ অফ দ্য কনজেশন, সেই জাংশনের যদি আমি ট্রিটমেন্ট না করি, রাস্তা চওড়া করে কি বেনিফিট পাবো, এই হিসাবটা আমি কখনো মিলাতে পারি না, অন্যরকম মনে হয়। ঈদের মৌসুমে ঢাকা থেকে বেরোবার মহাসড়কগুলোতে বিশেষ করে জাংশন পয়েন্টে তৈরি হয় ভয়াবহ গাড়ির চাপ, আর এতে দুর্ভোগে পড়েন ঘরমুখ লাখো মানুষ। বিশেষজ্ঞরা বলছেন, মহাসড়কের জাংশন পয়েন্টে যদি ওভারপাস করা যায় তাহলে এই দুর্ভোগ অনেকটাই কমবে। আতিকুর রহমান, তামাল, সময় সংবাদ, গাজীপুর। এদিকে টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত অংশ মেরামত না করায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অনেকটা যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বড় বড় খানাখন্দে ভরে গেছে পুরো মহাসড়ক। বিশেষ করে পটিয়া থেকে লোহাগড়া পর্যন্ত 40 কিলোমিটার পথে গাড়ি চালানোই দুরূহ হয়ে পড়েছে। এ কারণে যেমন ঘটছে দুর্ঘটনা, তেমনি ধীর গতিতে গাড়ি চালানোর কারণে সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের। সাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। পটিয়া থেকে লোহাগাড়া পর্যন্ত 40 কিলোমিটার পথ স্বাভাবিক সময়ে পাড়ি দিতে সময় লাগে 1 থেকে 1.5 ঘন্টা, কিন্তু এখন লাগছে 3 থেকে 4 ঘন্টা। দেশের গুরুত্বপূর্ণ এই মহাসড়কের বেহাল অবস্থা থেকে ক্ষুব্ধ বাস যাত্রী ও চালকেরা। এই মহাসড়কে চলাচলকারী প্রতিটি যাত্রীরই একই অবস্থা। বড় বড় খানাখন্দকে ভরে গেছে পুরো মহাসড়ক। কিছু কিছু এলাকায় বালি এবং ইটের সুরকি দিয়ে গর্ত ডাকার চেষ্টা করা হলো, বৃষ্টিতে তা কাদায় পরিণত হচ্ছে। আগে আমরা চট্টগ্রাম যেতে যেখানে আপনার 1-1.5 ঘন্টার মতো সময় লাগতো,
এখন 1.5 ঘন্টা আসলে আমরা অর্ধেক পথে যেতে পারতেছি না। যাত্রী হিসেবে যেটা সমস্যাটা তো অ্যাজ ইউজুয়াল আছেই, আমাদের গাড়ির ঝাঁকুনি, একটু সিট পিছনে হইলে তো সমস্যা, তারপরে গাড়ি চলাচল যানজট জমে যাচ্ছে। দুই পাশে ড্রেন, রাস্তার উপরে অনেক পানি হয়ে গেছে আর রাস্তা গাথা হয়ে গেছে। দক্ষিণ চট্টগ্রামে কোনো সরকারের কাজ তো করে না, এই সরকার কক্সবাজার রুটটা এটা হলো মেইন রুট, এই রুটের প্রতি কোনো তাদের আন্তরিকতা নাই। যাত্রীদের পাশাপাশি যানবাহন চালকেরও ক্ষুব্ধ। একে তো ভাঙা রাস্তার কারণে সঠিকভাবে গাড়ি চালানো যাচ্ছে না, একই সাথে ঘটছে নানা ধরনের দুর্ঘটনা। জীবনে চালাচ্ছি গাড়ি, ভাঙ্গা রাস্তা ভাঙ্গা, কাজ করতেছেন এরা। ভয়াবহ, আম গাড়িতে যাইতে অনেক অসুবিধা, লোড গাড়ি পোল্ট্রি খায় যায়, বিভিন্ন জায়গায় গাড়ি নষ্ট হয়ে বাজে যাচ্ছে রাস্তার। মহাসড়কের এই বেহাল দশার জন্য বৃষ্টিকে দায়ী করছেন সড়ক ও জনপথ বিভাগের এই কর্মকর্তা। প্রাকৃতিক দুর্যোগের কারণে এটা হয়েছে আর কি। তারপরও আমরা প্রতিনিয়ত প্রায় 2.5 মাস আমরা রোদ বৃষ্টি কোনো কিছু আমরা করি নাই। আমরা গর্ত হওয়ার সাথে সাথেই প্রত্যেকটা গর্ত আমরা মানে যথাসময় রাত বলেন দিন বলেন যখনই বলেন আমরা করে যাচ্ছি। এদিকে পরিবহন কর্তৃপক্ষের দাবি, ভাঙা মহাসড়কের কারণে গাড়ি নষ্ট হচ্ছে, অন্যদিকে যাত্রীও কমেছে, তাতে ব্যাপক ক্ষতির মুখে পড়তে হচ্ছে পরিবহন খাতকে। টায়ারটা নষ্ট হয় আর গাড়ি পুরোটা লস হয়ে যায়। টানা রড, ফুস রড থেকে আরম্ভ করে যে নিচে যন্ত্রাংশ আছে সেগুলো আছে বেশি, এক কথায় বলা যাচ্ছে। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক দিয়ে স্বাভাবিক সময়ে 8 থেকে 10,000 গাড়ি চলাচল করে, এখন তা 3 থেকে 4,000-এ নেমে এসেছে, আর যেতে সময় লাগছে 7 থেকে 8 ঘন্টা। এই বর্ষা মৌসুমে যানবাহন চালকদের কাছে এক মূর্তিমান আতঙ্কের নাম চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক। একে তো সরু এবং আঁকাবাঁকা রাস্তা, তার সাথে যুক্ত হয়েছে বড় বড় গর্ত, আর এর ফলে প্রায়শই ঘটছে দুর্ঘটনা। কিন্তু এর থেকে কোনো উত্তরণের পথ পাচ্ছে না এসব চালকেরা। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক থেকে কমল দে, সময় সংবাদ। ঢাকা বরিশাল নৌপথে ঈদে ঘরমুখো যাত্রীদের লঞ্চের কেবিনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে 10 সেপ্টেম্বর, চলবে 15 সেপ্টেম্বর পর্যন্ত। স্টিমারের টিকিট অনলাইনেও বুকিং দেওয়া যাবে। ঈদের 3 বা 4 দিন আগে থেকে শুরু হবে লঞ্চ ও স্টিমারের বিশেষ সার্ভিস। আরও জানাচ্ছেন ফিরদৌস সোহাগ। ঢাকা বরিশাল নৌপথে লঞ্চে কেবিনের টিকিট এমনিতেই সোনার হরিণ, আর ঈদের সময় কেবিনের একটা টিকিট পাওয়া অনেকটা ভাগ্যের ব্যাপার। ঈদে বাড়তি চাপ থাকায় লঞ্চের কেবিনের অগ্রিম বুকিং এ আগ্রহী হন যাত্রীরা। তাদের কথা মাথায় রেখে আগাম টিকিট বিক্রি শুরু হবে 10 সেপ্টেম্বর থেকে। ঢাকা বরিশাল নৌরুটে ঈদের ঘরমুখী যাত্রীর সুবিধার জন্য আমরা 10 সেপ্টেম্বর থেকে সরাসরি টিকিট বিক্রি ও বিতরণ শুরু করব। এবার কেবিনের টিকিট যাতে কালোবাজারে না যায় সে ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন এই লঞ্চ কর্মকর্তা। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, এবার লঞ্চের কেবিন টিকিট কোনোভাবে যাতে কালোবাজারের হাতে না যেতে পারে সেভাবে আমরা সজাগ আছি। এ ব্যাপারে বিশেষভাবে নজর রাখা হচ্ছে। অনলাইনেও অগ্রিম বুকিং দেওয়া যাবে স্টিমার সার্ভিসের কেবিনের টিকিট। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে বরাবরের মতো এবারও নিয়মিত সার্ভিসের পাশাপাশি বিশেষ স্টিমার সার্ভিস চালাবে বিআইডব্লিউটিসি। অগ্রিম কেবিনের টিকিটের জন্য যাত্রীদের বিআইডব্লিউটিসি ঢাকাস্থ প্রধান কার্যালয় ও শহর.com-এ যোগাযোগ করতে হবে। লঞ্চগুলোতে শুধু কেবিনের টিকিট অগ্রিম বুকিং করা যায়। তৃতীয় শ্রেণীর টিকিট ভ্রমণের দিন লঞ্চে দেওয়া হয়। এবার ঈদে ঢাকা বরিশাল রুটে 16টি লঞ্চ ও 6টি স্টিমার চলার কথা রয়েছে। তুলনামূলক কম ভাড়া এবং আরামদায়ক হওয়ায় ঢাকা বরিশাল রুটে নৌপথে যাত্রীদের প্রথম পছন্দ। ঈদের সময় চাহিদা থাকে ব্যাপক। এ সময়টাতে এই কেবিন থেকে শুরু করে সকল শ্রেণীতে ভাড়া বাড়িয়ে দেওয়ার অভিযোগ করেন যাত্রীরা লঞ্চ মালিকদের বিরুদ্ধে। এবার যেন এর ব্যতিক্রম ঘটে এমনটাই প্রত্যাশা সাধারণ যাত্রীদের। ফিরদৌস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। প্রথম শ্রেণীতে ভর্তি পরীক্ষা না নিতে সব স্কুল কর্তৃপক্ষের প্রতি নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস অনুষ্ঠানের উদ্বোধন করে প্রধানমন্ত্রী আরও বলেন, প্রথম শ্রেণীতে শিক্ষার্থীদের ওপর বই আর পড়ার বোঝা চাপিয়ে দেওয়া যাবে না। বইয়ের বোঝায় শিক্ষার প্রতি তাদের যাতে অনীহা সৃষ্টি না হয় সেদিকে লক্ষ্য রাখারও আহ্বান জানান তিনি। শিক্ষা মৌলিক অধিকার, আর এই অধিকারকে নিশ্চিত করতে প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া নিরক্ষরতা কমাতে উপ-আনুষ্ঠানিক কর্মসূচিও রয়েছে সরকারের। সরকারি হিসেবে দেশে বর্তমান সাক্ষরতা 71%। চেষ্টা চলছে এই হার বাড়ানোর। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস অনুষ্ঠানের আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে বাংলাদেশের সফলতা তুলে ধরেন। বলেন, সবার জন্য শিক্ষা কার্যক্রমের মাধ্যমে জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করছে তার সরকার। আলোচনায় শিক্ষা জীবনে প্রবেশ করতে কোমলমতি শিশুদের উপর যেন বাড়তি কোনো চাপ তৈরি না হয় তা নিশ্চিত করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। যে শিশুটা ক্লাস 1-এ ভর্তি হবে
তার জন্য ছাপানো প্রশ্নপত্র দিয়ে তার পরীক্ষা নিয়ে তাকে ভর্তি হতে হবে কেন? যখনই তার ভর্তির বয়স হয়ে যাবে সাথে সাথে তাকে স্কুলে ভর্তি করতে হবে, এটা তার অধিকার। এখানে পরীক্ষা দেওয়ার কোনো বিষয় না। ছাত্রছাত্রীরা যখনই তার স্কুলে যাওয়ার সময় হবে সাথে সাথে সেই স্কুলে সরাসরি তার অন্তত তার ওই পাড়ার স্কুল হলে সেখানে নিজে ওই এলাকার স্কুলে নিজে সরাসরি ভর্তি হবে এবং তাদেরকে ভর্তি করে নিতে হবে। শেখ হাসিনা বলেন, শিশুদের জন্য শিক্ষা হতে হবে আনন্দময়। ক্লাস 1-এ আরেকটা বিষয় আমরা দেখি, এটা প্রাইভেট স্কুলগুলি তো আছে, যেমন বইয়ের বোঝা তেমনি স্কুলে যেতে পারে না, সাথে সাথে তাদের উপরে পড়ার বোঝা এবং হোমওয়ার্ক। এত বেশি হোমওয়ার্ক দেওয়া হয় যে স্কুলে যেদিন ঢুকলো তারপরেই স্কুল সম্পর্কে একটা ভীতি সৃষ্টি হয়ে যায়। এই বিষয়টা বোধহয় একটু দেখা দরকার যে একটা বাচ্চা 5 বছর থেকে স্কুলে গেল, তখনই তাকে সবকিছু বিদ্যা শিক্ষা দিতে হবে তা না, খেলাধুলার মধ্য দিয়ে শিক্ষার প্রতি তার আগ্রহটা সৃষ্টি করতে হবে। দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ আরো উন্নত করতে জরাজীর্ণ স্কুলগুলোকে সংস্কারের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। আর এই বিষয়ে সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানান তিনি। আর এর 40 শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। বাংলা সময় আরো থাকছে। গাইবান্ধায় বাঁধ ভেঙে খোলাহাটি ইউনিয়নের 20টি গ্রাম প্লাবিত, তলিয়ে গেছে কয়েকশো হেক্টর ফসলি জমি। চাঁদপুরে মেঘনার ভাঙনে শহর রক্ষা বাঁধের 100 মিটার এলাকা নদীগর্ভে। এবং আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় নিহত 3 প্রবাসীর মধ্যে 2 জনের লাশ চট্টগ্রামে পৌঁছেছে, স্বজনদের কাছে হস্তান্তর। এখন থেকে আর কোনো পে কমিশন হবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তবে তিনি জানান, সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন এবং কর্মদক্ষতা সহ বিভিন্ন বিষয় পর্যবেক্ষণের ব্যবস্থা থাকবে। সকালে সচিবালয়ে অর্থমন্ত্রী সাংবাদিকদের এসব কথা জানান। এখন আর কোনো পে কমিশন হবে না, আমরা সেটা আর কি নীতিগত সিদ্ধান্ত দিচ্ছি। এইবারের পে ইনক্রিজের পরে সরকারি চাকুরিয়ারা অভিযোগ করতে পারবেন না। এখন থেকে ভবিষ্যতে যেটা হবে, দেয়ার উইল বি অফিসার হুজ বিজনেস উইল বি to look after these problems every year, and every year he will submit a report to the cabinet what is his assessment of the pay and service condition. এবং আমার ধারণা যে ভবিষ্যতে এরকম এই সাময়িক ইনক্রিজ হবে 2 বছর 3 বছরে একাত্তু, ওটার জন্য কোনো কমিশন লাগবে না। সবচেয়ে শিক্ষিত গোষ্ঠী দেশের, তারা একদম জ্ঞানের অভাবের ফলে এইরকম একটা আন্দোলনে গেছে, তাদের পাত্তাই নাই যে কি হয়েছে কিসে ইন দি রেকমেন্ডেশনস, কোথায় তাদের মর্যাদাহানি হয়েছে। আই ওয়ান্ট টু ফাইন্ড আউট। প্রমোশনের প্রপোর্শন থাকা উচিত। ইট ইজ শুড বি এ পিরামিড, ইটস নট পিরামিড, ইটস এ রিভার্স পিরামিড ইন দি এডুকেশন সেক্টর। দ্যাট ডাজ নট ওয়ার্ক। This is an unworkable system, so it has to be reformed. এদিকে অষ্টম পে স্কেলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য আলাদা গ্রেডের দাবিতে দেশের সবগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেছেন। বেলা 11টা থেকে ক্যাম্পাসগুলোতে এই কর্মসূচি শুরু হয়। ব্যুরো রিপোর্টারদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সকাল থেকেই কর্মবিরতি শুরু করেন। কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধনে অংশ নেন তারা। ক্যাম্পাসের বঙ্গবন্ধু চত্বরে এই কর্মসূচি পালন করা হয়। এই সময় অষ্টম পে স্কেলে শিক্ষকদের অবমূল্যায়ন করা হয়েছে বলে অভিযোগ করেন তারা। সপ্তম বেতন যে কমিশন ছিল পে স্কেল, সেখানে শিক্ষকদেরকে ন্যূনতম যতটুকু তাদেরকে সুযোগ সুবিধা সম্মান দেওয়া হয়েছে, অষ্টম এই বেতন কমিশনের মাধ্যমে সম্পূর্ণভাবে সেটা জলাঞ্জলি দেওয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এটাই আশা করছি যে আমাদেরকে আমাদের সম্মানটুকু দেওয়া হোক। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে বেলা 11টার দিকে সংক্ষিপ্ত সমাবেশ করেন শিক্ষকরা। পরে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য স্বতন্ত্র গ্রেডের দাবিতে প্রতিবাদ মিছিল বের করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের শিক্ষকরা অংশ নেন। এই বৈষম্যমূলক অষ্টম জাতীয় পে স্কেল আমরা গ্রহণ করি না, আমরা এটা মানি না। আমরা এমন কোনো কর্মসূচি নেই নাই যা ছাত্রছাত্রীদের খুব অসুবিধার মুখে আমরা ফেলেছি। এদিকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে সকাল থেকেই ক্লাস পরীক্ষা বর্জন করে প্রশাসনিক ভবনের সামনে সমাবেশ করেন পে স্কেলে আলাদা গ্রেডের দাবিতে আন্দোলনরত শিক্ষকরা। এ সময় দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। পরে এক প্রতিবাদ র্যালি বের করা হয়। কর্মবিরতি পালন করেছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও। আমরা চাই সরকার উপলব্ধি করবেন
অন্যান্য দেশের সাথে তাল মিলিয়ে বাংলাদেশের শিক্ষকরাও যেন একটা মর্যাদাপূর্ণ অবস্থানে থাকতে পারেন। সকালে বরিশাল বিশ্ববিদ্যালয়ের মূল ভবনের ভেতরে অবস্থান ধর্মঘট করেন শিক্ষকরা। এ সময় তারা নতুন পে স্কেলে শিক্ষকদের অবমূল্যায়নের প্রতিবাদ জানিয়ে নিজেদের জন্য আলাদা বেতন কাঠামোর দাবি জানান। একই দাবিতে প্রতিবাদ র্যালি ও কর্মবিরতি পালন করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এ সময় ৮ম বেতন স্কেল ঘোষণা করা হলেও শিক্ষকদের যৌক্তিক দাবির প্রতি সম্মান দেখানো হয়নি বলে দাবি করেছেন তারা। এদিকে দ্রুত স্বতন্ত্র গ্রেডের দাবি মেনে নেওয়া না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষক নেতৃবৃন্দ। বৈষম্যমূলক বেতন কাঠামো অনুমোদনের প্রতিবাদে অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ র্যালি করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। এ সময় তারা পুনরায় পে স্কেল বিশ্লেষণের দাবি জানান। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। অবৈধভাবে সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুদকে দায়ের করা মামলায় কক্সবাজার ৪ আসনের সংসদ সদস্য আব্দুর রহমান বদির বিরুদ্ধে চার্জ গঠন করেছেন আদালত। আগামী ৬ অক্টোবর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে। সকালে ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদার শুনানি শেষে চার্জ গঠন করেন। প্রায় ১১ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে গত বছরের ২১ আগস্ট আব্দুর রহমান বদির বিরুদ্ধে রমনা থানায় মামলা দায়ের করেন দুদকের উপপরিচালক আব্দুস সোবহান। পরবর্তীতে গত ৭ই মে মামলার চার্জশিট আদালতে জমা দেয় পুলিশ। আসামি পক্ষের ২৪১ দ্বারা ওনারা যে দরখাস্ত সেটা বিজ্ঞ আদালতে বিস্তারিত শুনানি হয়। শুনানি আনতে আজকে যে আদেশ দিলেন যে মাননীয় সংসদ যে আব্দুর রহমান বদি এই যে ১০,৮৬,৮১,৬৬৯ টাকার যে জ্ঞাত আয় বহির্ভূত এর কোনো সঠিক তথ্য উপাত্ত বা দালিল কোনো প্রমাণ উনি বিজ্ঞ আদালত দাখিল করতে পারেন না বিধায় ওনার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইনের ২৬/২/৮৭ দ্বারা আজকে বিজ্ঞ আদালত অভিযোগ গঠন করে আগামী ৬/১০/২০১৫ তারিখে বাদী সাক্ষীর জন্য প্রথম তারিখ ধার্য করেছে। গাইবান্ধা সদর উপজেলার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে খোলাহাটি ইউনিয়নের অন্তত ২০টি গ্রাম প্লাবিত হয়েছে। বন্যার পানিতে তলিয়ে গেছে কয়েকশো হেক্টর ফসলি জমি। হঠাৎ এই প্লাবনে চরম বিপাকে পড়েছেন এসব গ্রামের হাজারো মানুষ। বসতবাড়ি ছেড়ে উঁচু সড়ক ও বাঁধের উপর আশ্রয় নিয়েছেন তারা। এদিকে বাঁধ ভেঙে যাওয়ার জন্য পানি উন্নয়ন বোর্ডের গাফিলতিকেই দুষছেন ভুক্তভোগীরা। বিস্তারিত জানাচ্ছেন হেদায়েতুল ইসলাম বাবু। ঘাঘট নদীর পানির চাপে গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের গোদারহাট গ্রামে মঙ্গলবার সকালে ভেঙে যায় সোনালী বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। সকাল ৭টার দিকে বাঁধটি ভেঙে যাওয়ার পর পানি ঢুকে পড়ে গ্রামের পর গ্রামে। ভেসে যায় আবাদি জমির ফসল, পুকুরের মাছ এবং পানি উঠে পড়ে বাড়ি ঘরে। অনেকেই ঘুম থেকে উঠে জীবন বাঁচাতে চলে আসেন বন্যা নিয়ন্ত্রণ বাঁধে। আবার কেউ কেউ ধান, চাল, গবাদি পশু এবং প্রয়োজনীয় আসবাবপত্র নিরাপদ আশ্রয়ে সরাতে পারেননি। পানি হাত চড়াই, ছাগল, ভেড়া যা কিছু আছিল সমস্ত গেছে। আবাদি জমি ছিল ১০০ একরের দিকে জমি তলে গেছে। চাল কিনতাম, যে মাছ বিক্রি করি সে মাছগুলো তো আমাদের ভেসে গেল। এলাকাবাসী বলছেন পানি উন্নয়ন বোর্ডের খামখেয়ালির কারণেই বন্যা নিয়ন্ত্রণ বাঁধটি ভেঙে যায়। বাগা রাস্তা থেকে শুরু কালভার্ট থেকে শুরু করে সব নষ্ট হয়ে গিয়েছে। পানি উন্নয়ন বোর্ড কোনো ভূমিকা নেই এবং আসেও নেই ওরা কোনোদিন এগুলো দেখার জন্য। খবর পেয়ে পানি উন্নয়ন বোর্ড ভাঙন কবলিত ওই বাঁধটি পুনর্নির্মাণের কাজ শুরু করেছে আর তাৎক্ষণিকভাবে ওই এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। পানি বন্দী হওয়ার কারণে যাদের জীবন এবং জীবিকা বাধাগ্রস্ত হবে তাদের জন্য আমাদের ত্রাণ সহায়তা অব্যাহত আছে। ২ পার অলরেডি কাজ শুরু করে দিয়েছি আর ২ মাথাটা আমি আরবানিং করতে পারবো আশা করছি। তবে ওই যে মাঝখানে যে পানির হিট ডিফারেন্স অনেক বেশি, হিট ডিফারেন্স না কমা পর্যন্ত ওখানে ওই মাঝখানে কিছু করা সম্ভব হবে না। এলাকাবাসী আশঙ্কা করছেন ঘাঘটের পানির চাপ আরো বৃদ্ধি পেলে গাইবান্ধার সাঘাটা ও ফুলছড়ি উপজেলার অসংখ্য ইউনিয়ন প্লাবিত হবে। গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের গোদারহাট গ্রাম থেকে হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ। চাঁদপুরে মেঘনার ভাঙনে শহর রক্ষা বাঁধের ১০০ মিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এদিকে যমুনা নদীর পানি বাড়ায় টাঙ্গাইলেও ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। এছাড়া কুড়িগ্রাম ও সিরাজগঞ্জ সহ বেশ কয়েকটি জেলার নদ নদীর পানি কমতে শুরু করায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
চাঁদপুরের মেঘনা নদীতে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। সোমবার গভীর রাত থেকে শুরু হওয়া এ ভাঙনে শহর রক্ষা বাঁধের 100 মিটার এলাকার কয়েকশো সিসি ব্লক নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এদিকে জিও ব্যাগ ফেলে ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। পার্ক যাতে না ভাঙে সেটার জন্য আমরা আমাদের রেডি স্টকে জিও ব্যাগ এবং ব্লক আছে, ওই জিনিসগুলো আমরা ফেলবো। যমুনা নদীর পানি বাড়ায় টাঙ্গাইলেও ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। এতে সদর উপজেলার ইছাপাশা, খোসালিয়া ও রশিদপুর সহ 8টি গ্রামের 3 শতাধিক বাড়িঘর বিলীন হয়ে গেছে। ফসলি জমি ও বসতভিটা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন ভাঙন কবলিত মানুষ। বাড়িতে কোথায় নিমু, কোথায় রাখবো ঠিকানা নাই। মানুষের ক্ষেত্রে থাকতেছি, পাই না ভাত, পাই না পানি। তিস্তা নদীর পানি কমে নীলফামারীর ডিমলা উপজেলার কয়েকটি ইউনিয়নে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। এতে হুমকির মুখে রয়েছে ঘরবাড়ি, রাস্তাঘাট সহ বিভিন্ন সরকারি বেসরকারি স্থাপনা। এদিকে কুড়িগ্রামের ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা ও দুধকুমার সহ 16টি নদ নদীতে পানি কমতে শুরু করায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে গত 2 সপ্তাহ ধরে পানিবন্দী থাকায় চরম দুর্ভোগে রয়েছেন বন্যা কবলিত মানুষ। জামালপুরের নদ নদীতে পানি কমায় বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। তবে দুর্ভোগ কমেনি জেলার 7টি উপজেলার অন্তত 2 লক্ষাধিক মানুষের। এছাড়া যমুনা নদীর সিরাজগঞ্জ পয়েন্টে পানি কমতে শুরু করেছে। তবে গাজীপুর, বেলকুচি, চৌহালি ও শাহজাদপুর উপজেলায় এখনও ত্রাণ সহায়তা না পাওয়ার অভিযোগ করেছেন বন্যা দুর্গতরা। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। সংযুক্ত আরব আমিরাতের আল আইনে সড়ক দুর্ঘটনায় নিহত 2 প্রবাসী চট্টগ্রামের আখতার হোসেন ও ফরহাদের লাশ বাদ জোহর জানাজা শেষে রাউজান ও হাটহাজারীর গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে। এর আগে সকালে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে পৌঁছানোর পর স্বজনদের কাছে লাশ হস্তান্তর করেন প্রবাসী কল্যাণ ডেস্কের কর্মকর্তারা। আশরাফুল মামুনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। পরিবার পরিজনের সাথে ঈদ উদযাপন করতে কয়েকদিন পরই দেশে ফেরার কথা ছিল হাটহাজারীর পূর্বধলি গ্রামের আখতার হোসেন ও পূর্ব রাউজানের ফরহাদের। ঈদের আগে তারা ঠিকই দেশে ফিরলেন, তবে লাশ হয়ে। স্বামী আখতার হোসেনের অকাল মৃত্যুতে ছোট 2 কন্যা সন্তানের ভবিষ্যৎ চিন্তায় শোকে স্তব্ধ স্ত্রী বিলকিস। 2 প্রবাসী লাশ গ্রামের বাড়িতে নিলে স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে বাড়ির পরিবেশ। আল্লাহ নিয়ে গেছে, এখন কি করব? এখন লাশ আসছে, কিছু তো করার নেই। মার্কেট করবে বলছিল, কিন্তু আর করতে পারে না। আমার ভাই, আমি বলছি আমার ভিসা ঠিক করে আমিও যাবো, এভাবে আমার ভাই শুয়ে থাকবে, শুয়ে শুয়ে আসবে, আমি বিশ্বাস করি না। এই বছরে আমার সাথে একসাথে এসে কোরবান করার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমার ভাগ্য আসছে বিদেশ থেকে লাশ। সে আসার কথা ছিল, বিয়ে করার কথা ছিল, কিন্তু এখন তো আজকে লাশ নিতে হচ্ছে। এদিকে সরকারের পক্ষ থেকে নিহত 3 প্রবাসীর পরিবারকে ক্ষতিপূরণ বাবদ 3 লাখ টাকা দেওয়া হবে বলে জানিয়েছেন জেলা জনশক্তি ও কর্মসংস্থান অফিসের কর্মকর্তা। ডেড বডি আমরা হস্তান্তর করেছি। হস্তান্তরকালীন সময় আমরা আমাদের সরকারের পক্ষ থেকে একটা শোক বার্তা জানিয়েছি। পাশাপাশি আমরা তাদের লাশ পরিবহন দাফনের জন্য 35,000 টাকার চেক বিতরণ করেছি। পরবর্তী কার্যক্রম হিসেবে তাদেরকে সরকারের 3 লক্ষ টাকা আর্থিক অনুদান দেওয়া হবে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ না হয় একই দুর্ঘটনায় নিহত রাউজানের নোয়াপাড়ার ইলিয়াসের লাশ আনা যায়নি। গত 2রা সেপ্টেম্বর আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় চট্টগ্রামের আখতার হোসেন, ফরহাদ ও ইলিয়াসের। মৃত্যুর 6 দিন পর মঙ্গলবার সরকারি উদ্যোগে 2 জনের লাশ বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দেশে ফিরিয়ে আনা হয়। হাজেরা শিউলি, সময় সংবাদ, চট্টগ্রাম। কুমিল্লায় রাতের খাবার খেয়ে নারী, শিশু সহ একই পরিবারের 10 জন অসুস্থ হয়ে পড়েছেন। সকালে তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ ও স্বজনরা জানায়, শহরের কাপ্তান বাজারের জসিম মিয়া ও তার পরিবারের সবাই রাতের খাবার খেয়ে ঘুমাতে যান। এর কিছু সময় পর একে একে সবাই অসুস্থ হয়ে পড়েন। সকালে প্রতিবেশীরা বাড়ির ভেতর থেকে অচেতন 10 জনকে উদ্ধার করে। পরে তাদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে ডাকাতির জন্য পরিকল্পিতভাবে তাদের খাবারে চেতনানাশক ওষুধ মেশানো হয়েছে বলে অভিযোগ পরিবারের। তবে ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। খাওয়ার সাথে কোনো কিছু ঘুমের ওষুধ বা অজ্ঞান অথবা বিষ প্রয়োগ করে কি করতে চেয়েছিল এইটা তারা সুস্থ হলে জানা যাবে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করছি। এবার সারা দেশের মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়গুলোতে একযোগে বার্ষিক পরীক্ষা শুরু হবে 29 নভেম্বর।
কিন্তু শিক্ষাবর্ষের শুরুর 8 মাস পেরিয়ে গেলেও কক্সবাজারের টেকনাফে 3টি শিক্ষা প্রতিষ্ঠানে 750 শিক্ষার্থীর কাছে এখনও পৌঁছেনি 9টি বিষয়ের বই। এতে পরীক্ষা নিয়ে শঙ্কিত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা। এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, বই না পাওয়ার বিষয়টি জানেন না তিনি। সুজাউদ্দিন রুবেলের তথ্য ও মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বছরের শুরুতে দাবি করা হয়েছিল কক্সবাজারের শতভাগ শিক্ষার্থীর হাতে পৌঁছেছে পাঠ্য বই। অথচ 8 মাস পেরিয়ে নবম মাসেও জেলার টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়, শাহপুরীর দ্বীপ হাজী বশির আহমেদ উচ্চ বিদ্যালয় ও নীলা উচ্চ বিদ্যালয়ের 750 শিক্ষার্থীর হাতে পৌঁছায়নি 9টি বিষয়ের পাঠ্য বই। ফলে বই না পেয়ে পরীক্ষা নিয়ে শঙ্কিত শিক্ষার্থীরা। অর্ধবার্ষিক পরীক্ষা দিয়ে দিয়েছি, এখনো পর্যন্ত ভূগোল বই পাইনি। সব পরীক্ষায় খারাপ হয়েছিল, এখন সামনে কি করে পরীক্ষা দেবো আমরা খুবই চিন্তিত। 3টা বই পাইনি, কেমিস্ট্রি, ফিজিক্স এবং হায়ার ম্যাথ। এই বইগুলো না পাওয়া আমার সামনে টেস্ট পরীক্ষা, যার কারণে আমি পুরোটা প্রিপারেশন নিতে পারতেছি না। আমি অর্ধবার্ষিক পরীক্ষা দিয়ে ফেলছি, গাছতে বিজ্ঞান বই পাইনি। 4 জন সব বই পেয়েছে, আর 96 জন কিছু ভূগোল বই পায়নি, কিছু বিজ্ঞান বই পায়নি। এই বিষয় নিয়ে আমরা ক্লাসে অনেক দুশ্চিন্তায় আছি। স্যার আমাদেরকে বই দেয় নাই, তো আমরা ফেল করলে দায়িত্ব নেবে এগুলো। এখনো পাঠ্য বই না পৌঁছায় উদ্বিগ্ন অভিভাবকরা। অন্যদিকে শিক্ষাক্ষেত্রে পিছিয়ে পড়বে আশঙ্কা করছেন শিক্ষকরা। 8 মাস পেরিয়ে 9 মাস চলতেছে, এখনো আমাদের সন্তানেরা কিছু বই পায়নি। এভাবে যদি চলতে থাকে আগামীতে আরো রেজাল্ট খারাপ হবে। 17টা সাবজেক্টে একটা ফেল করলেই ফেল, ওই 17টা সাবজেক্টে যতই পাই, তো এটা নিয়ে কিন্তু আমরা খুবই চিন্তিত। এখানে ছাত্ররা বিভিন্ন সময় এসে ভর্তি হয়েছে, যার ফলে বই তাদের জন্য শর্ট পড়ে গেছে আর কি। আমাদের মতো এভাবে প্রত্যন্ত জনবহুল বইগুলো পাওয়া না যায়, তাহলে আমাদের শিক্ষা দীক্ষার হার এমনিতে কম, আরো আমরা পিছিয়ে পড়বো। এদিকে বই না পাওয়ার বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা জানালেন, দ্রুত এ সমস্যার সমাধান করা হবে। আমি বিষয়টা খতিয়ে দেখবো যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখনো পায়নি, কেন পায়নি, এখানে কার গাফিলতি ছিল। অবশ্যই এটা ভেবে দেখার বিষয়। 8 মাস হয়ে যাওয়ার পরে একটা শিক্ষা প্রতিষ্ঠান যদি না পায়, তার পড়াশোনা কবে করবে। জেলার টেকনাফ উপজেলায় 27টি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয়ে প্রায় 6,500 শিক্ষার্থী লেখাপড়া করছে। সময় সংবাদ, কক্সবাজার। বাংলা সময়ের এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বর্ষায় খানাখন্দ বেড়েছে রাজধানী থেকে বেরুবার বেশ কটি মহাসড়কে। ঈদে ঘরমুখ মানুষের নির্বিঘ্ন যাত্রা নিয়ে সংশয়। বেহাল দশা চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কেরও। ঢাকা বরিশাল নৌপথে ঈদে ঘরমুখ যাত্রীদের লঞ্চের কেবিনের আগাম টিকিট বিক্রি 10 সেপ্টেম্বর থেকে চলবে। 15 সেপ্টেম্বর পর্যন্ত বুকিং দেয়া যাবে অনলাইনেও। প্রথম শ্রেণীতে ভর্তি পরীক্ষা না নিতে সব স্কুল কর্তৃপক্ষের প্রতি প্রধানমন্ত্রীর নির্দেশ। বললেন, বইয়ের বোঝায় শিক্ষার প্রতি অনীহা সৃষ্টি করা যাবে না। সারা দেশের মাধ্যমিক বিদ্যালয়ে একযোগে বার্ষিক পরীক্ষা শুরু 29 নভেম্বর। কক্সবাজারের টেকনাফে 3টি শিক্ষা প্রতিষ্ঠানে এখনো পৌঁছেনি 9 বিষয়ের বই। এবং আগামীতে আর কোনো বেতন কমিশন গঠন করা হবে না বললেন অর্থমন্ত্রী। আলাদা গ্রেডের দাবিতে সারা দেশে পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কর্মবিরতি। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।